ওয়ালাইকুম আসসালাম আপা। স্ক্রিন সমস্যাটা আবার অটোমেটিক সমাধান হয়ে গেছে। আমরা বাকি দুইটা প্রশ্ন শেষ করি এই অধ্যায়ে। দেখেন, জি ভাই। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো করতেছি সেগুলো কিন্তু সবই ট্রিপল স্টার। মানে আমাদের এই প্রশ্নগুলো পড়লেই হবে, এর বাইরে কোথাও পড়তে হবে না। ভাই লাস্ট হচ্ছে আপনার 11-12 এই দুটো কোশ্চেনের আনসার নাই আমার নোটে। অষ্টম ব্যাচে ও দিয়ে নেওয়া আচ্ছা হয়েছিল তো। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি জি এখনই দিয়ে দেবো আপনাকে, সমস্যা নেই। হ্যাঁ, আমাকে পিডিএফ দিয়ে দিলে ভাই আমি একটু প্রিন্ট আউট করে নিব। আচ্ছা ঠিক আছে। জি। এবার তো অনেক মানে অনস্টার প্রশ্ন আসছে। আমাদের যদি প্রথম পরীক্ষায় দেখি যে মানে আমরা তো নবম ব্যাচে হিসাব বিজ্ঞান দিব, যদি অষ্টম ব্যাচের প্রশ্ন সাধারণত আসার কথা না, যদি দেখি যে 4, 5টা, 6টা পর্যন্ত এসে গেছে বা মিনিমাম 2টার বেশি আসছে, তখন আমাদের কিন্তু অষ্টম ব্যাচের প্রশ্নটাও পড়তে হবে। যে অধ্যায়গুলো আমরা পড়বো সেই অধ্যায়গুলোতে আসা প্রশ্নগুলো মোটামুটি একবার হলেও দেখে যাব। জি ভাই, ওই যে আরেকটা বিষয়, নোটে যে আপনি হ্যাশ কোশ্চেন গুলো দিয়েছেন ওখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যেমন আমরা যখন ডিগ্রি করেছি তখন আপনার হিসাব বিজ্ঞানের তথ্য বলতে কি বোঝো, তথ্যের ব্যবহারকারী কি কি, এই টাইপের কোশ্চেন আনসার অনেক আসবে। আপনি ইউনিট 1 তো ঘাটাঘাটি করেছি, আমি দেখলাম যে 3-4টা কোশ্চেন হ্যাশ দিয়েছেন, ওখানেও ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে। সীমাবদ্ধতা, তারপর হচ্ছে আপনার হ্যাঁ প্রয়োজনীয়তা। হ্যাঁ, ওই যে প্রত্যেক বছর যে নতুন নতুন কিছু প্রশ্ন আসে না, সেইগুলো কিন্তু এই হ্যাশের থেকেই আসে। আর এইগুলো মানে খুবই ইম্পর্টেন্ট বিধায় আমি প্রত্যেকটা সাবজেক্টেই দেখবেন যে হ্যাশের মধ্যে অনেক প্রশ্ন আসলে না দিয়ে পারি নেই। তো এইগুলো আসলে আমরা একবার হলেও যদি এক নজর তাকাই যাই তাহলে ওটা আমরা বানাই লিখতে পারবো। ঠিক আছে। আবার এবার জি। দেখা যাচ্ছে যে অনেক প্রশ্ন ওই মানে এক নজর দেখে গেছিলাম, বানাই লিখতে পারছি, খুব ভালোভাবেই লিখতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যাশের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। আমি ইউনিট 1-এ যেগুলো ঘাটাঘাটি করছি দেখছি, দেখে বুঝতে পারছি। আমাদের ডিগ্রিতে আসছিল, বিবিএস এ। হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সহায়ক ব্যাখ্যা করুন। হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, সংক্ষিপ্তকরণ, এখানে করণ হবে, ও বিশ্লেষণ করা হয়। এই তথ্য ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনার একটি সহায়ক হাতিয়ার, ম্যানেজমেন্ট সাপোর্ট টুল। আমরা আবার পড়ি, হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করা হয়। এই তথ্য ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখে। তাই বলা যায় যে হিসাব বিজ্ঞান অবশ্যই ব্যবস্থাপনার সহায়ক একটি টুল। এখন আমরা এটাকে ব্যাখ্যা করব। দেখেন, 6টা পয়েন্টে ব্যাখ্যা করব। 1 নম্বর হলো সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। 2 নম্বর হলো পরিকল্পনা প্রণয়নের সহায়তা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরিকল্পনা গ্রহণ করে থাকেন এবং তারা বিভিন্ন পর্যায়ে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে থাকেন। তার মানে নিয়ন্ত্রণ ব্যবস্থায় সহায়তা, পরিকল্পনা প্রণয়নের সহায়তা, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। আর 4 নম্বরে আছে কর্মদক্ষতা মূল্যায়ন। বিভিন্ন বিভাগ, পণ্য বা কর্মীর কার্যকারিতা হিসাবের মাধ্যমে মূল্যায়ন করা যায়। কোন বিভাগ কতটা ভালো কাজ করলো, লাভ করলো নাকি লোকসান করলো, হ্যাঁ, সেটা দেখেই তো আমরা তাদের মূল্যায়ন করতে পারবো। তার মানে কর্মদক্ষতা মূল্যায়নেও হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাকে সহায়তা করে। আচ্ছা, 3 নম্বরে আছে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সহায়তা। যেমন হিসাব বিজ্ঞান তার ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়, বাজেটের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ সব প্রতিষ্ঠান চায় যে ব্যয় নিয়ন্ত্রণ করতে, ঠিক সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাকে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। আচ্ছা, 2 নম্বরে আছে পরিকল্পনা প্রণয়নের সহায়তা। দেখেন, ব্যবস্থাপক ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে অতীতের হিসাব তথ্য ব্যবহার করবেন।
বাজেট প্রণয়ন বলেন, উৎপাদন পরিকল্পনা বলেন, বিক্রয় লক্ষ্য নির্ধারণ বলেন, সব ক্ষেত্রে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা কিভাবে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, আয় ব্যয়, আর্থিক অবস্থার তথ্য পান এবং এই তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে চারটা জিনিস কি? সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, পরিকল্পনা প্রণয়নের সহায়তা, নিয়ন্ত্রণ ব্যবস্থায় সহায়তা, কর্মদক্ষতা মূল্যায়ন। এই হলো টোটাল প্রথম চারটা। পরে আছে আর্থিক অবস্থার চিত্র প্রদান। ব্যবস্থাপকদের আর্থিক অবস্থার সামগ্রিক চিত্রটা প্রদান করে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের সম্পদ, দায়, কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না সবাই? হ্যালো। শোনা যাচ্ছে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম চারটা। এরপরে দেখেন আর্থিক অবস্থার চিত্র প্রদান। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মূলধনের সঠিক চিত্র দেয়, যা ব্যবস্থাপকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যোগাযোগ এবং সমন্বয়ের সহায়তা। হিসাব প্রতিবেদন ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের তথ্য আদান প্রদান, অর্থাৎ ব্যবস্থাপনার প্রতিটি স্তরের কাছ থেকে তথ্য আদান প্রদানের মাধ্যমেই কিন্তু পূর্ণাঙ্গ একটা হিসাব তথ্য প্রস্তুত করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞান হিসাব প্রতিবেদন ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের তথ্য আদান প্রদানের মাধ্যমে একটা যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে, ফলে সমন্বয় বৃদ্ধি পায়। অর্থাৎ হিসাব বিজ্ঞান আছে বিদায় হিসাব তথ্য প্রস্তুত করার প্রয়োজন বিদায় এই যোগাযোগটা বা এই সমন্বয়ের বিষয়টা গড়ে ওঠে। ঠিক আছে। তো যেহেতু সব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, আবার এই হিসাব বিজ্ঞান ও এই সমন্বয়কে মানে ইয়ে করে, প্রভাবিত করে, এই জন্য আমরা এটা লিখবো 6টা পয়েন্টস। একটা হলো সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, পরিকল্পনা প্রণয়নের সহায়তা, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সহায়তা। সিদ্ধান্ত, পরিকল্পনা, নিয়ন্ত্রণ 3টা। কর্মদক্ষতা মূল্যায়ন, আর্থিক অবস্থার চিত্র আর যোগাযোগ সমন্বয়। আবার পড়ি, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, সমন্বয়, নিয়ন্ত্রণ 3টা। তারপর হলো কর্মদক্ষতা মূল্যায়ন, আর্থিক অবস্থার চিত্র প্রদান, আর হলো যোগাযোগ সমন্বয়। যোগাযোগ সমন্বয়, আর্থিক অবস্থার চিত্র প্রদান, কর্মদক্ষতা মূল্যায়ন, সমন্বয়, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত। ঠিক আছে, 6টা। আচ্ছা, ভিতরে পড়ি আমরা। দেখেন সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, এটা কিভাবে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, আয় ব্যয় ও আর্থিক অবস্থার তথ্য পান। এই তথ্যের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেন। সহজ কথা, হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, আয় ব্যয় সহ সমস্ত তথ্য পান এবং এর ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেন। তাহলে হিসাব বিজ্ঞান কি করলো? ব্যবস্থাপনায় সহায়তা করলো। 2 নম্বর আছে পরিকল্পনা প্রণয়নের সহায়তা। ব্যবস্থাপক ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করেন কিসের ভিত্তিতে? অতীত তথ্যের ভিত্তিতে। আর অতীত তথ্যটাই হলো হিসাব বিজ্ঞান তথ্য, যেমন বাজেট প্রণয়ন, তারপরে উৎপাদন পরিকল্পনা, বিক্রয় লক্ষ্য নির্ধারণে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়নে ব্যবস্থাপককে সহযোগিতা করে অতীত তথ্যের ভিত্তিতে। ঠিক আছে, তাহলে এটা লিখবো আমরা। 3 নম্বর আছে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় সহায়ক। দেখেন হিসাব বিজ্ঞান ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বাজেটের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। বাজেটের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এর মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাটা সহজ হয়। নিয়ন্ত্রণ বলতে শুধুমাত্র এখানে আমরা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ লিখতে পারি, অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে সামগ্রিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষ বা বিভিন্ন বিভাগের মধ্যে যে বিভাগের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করেন, সব নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সহায়তা করে, শুধুমাত্র ব্যয় না। ঠিক আছে, আমরা ওগুলো চাইলে লিখবো। কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে কি আছে দেখেন, বিভিন্ন বিভাগ, বিভিন্ন পণ্য বা কর্মী, হ্যাঁ, তাদের যে কার্যকারিতা বা তাদের যে কাজ, তারা ভালো কাজ করলো নাকি লাভ করলো নাকি লোকসান করলো, সেটা আমরা হিসাব বিজ্ঞান তথ্যের মাধ্যমে জানতে পারি। ফলে কোন বিভাগ দুর্বলতা আছে, কোন বিভাগ লাভজনক অবস্থায় আছে, সেটা আমরা জানতে পারবো। এর মাধ্যমে কর্মদক্ষতা মূল্যায়ন করতে পারবো। প্রথম চারটা কি? সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, পরিকল্পনা প্রণয়নে, আর হলো নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ক্ষেত্রে, কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে, আর হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ কিরকম আছে, দায় দেনা কেমন আছে, লাভ লোকসান কেমন আছে, মূলধনের সঠিক চিত্র কেমন, নগদ প্রবাহ কেমন। এই যে আর্থিক অবস্থা, অবস্থাগুলো কি কি? সম্পদ বা ইকুইটির অবস্থা, দায় দেনা, মূলধনের অবস্থা, তারপরে হলো কি তারল্যতা, লিকুইডিটি বা নগদান বাজেট যেটা, সেটা। এই বিষয়গুলো সম্পর্কে সঠিক চিত্র দেবে হিসাব বিজ্ঞান, যা ব্যবস্থাপকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আছে যোগাযোগ এবং সমন্বয় সহায়তা। দেখেন হিসাব প্রতিবেদন ব্যবস্থাপনার কি করে না দেখে বলি, হিসাব প্রতিবেদন ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের মধ্যে তথ্য আদান প্রদান ঘটায়, ফলে কি হয়, একটা সমন্বয় এবং যোগাযোগ সৃষ্টি হয়।
ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞান এইভাবে যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থাপনাকে কি করে আরো কার্যকর করে তোলে। তা আমরা এখানে 6টা পয়েন্টস লিখবো। একটা হলো সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, পরিকল্পনা প্রণয়নের সহায়তা, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সহায়তা, কর্মদক্ষতা মূল্যায়ন, আর্থিক অবস্থা চিত্র প্রদান, যোগাযোগ এবং সমন্বয়ে সহায়তা। সুতরাং বলা যায় হিসাব বিজ্ঞান শুধু আর্থিক লেনদেন রেকর্ড করার ব্যবস্থা নয়। আমরা যদি মনে করি শুধু হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন ব্যবস্থাপনা, সেটা ভুল হবে। শুধু আর্থিক লেনদেন রেকর্ড করার ব্যবস্থা নয়, এটি একটি তথ্যভিত্তিক ব্যবস্থাপনা সহায়ক পদ্ধতি যা পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ, মূল্যায়নে ভূমিকা রাখে এবং প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করে। ঠিক আছে? তো যাই হোক, এভাবে আমরা যে ভূমিকাটা আছে, উপসংহারটা আছে, 6টা পয়েন্টস দিয়ে যদি আমরা লিখতে পারি, আশা করি খুব ভালো মার্কস আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল। কিন্তু এখানে আমরা 12 নম্বর প্রশ্ন পড়ছি, এই প্রশ্নটা আমরা পড়বো না। তারপরে হিসাব বিজ্ঞানের শাখা সমূহ কি, এটা আমরা পড়বো না। পড়বো, কোন ক্ষেত্রে পড়বো আর কোন ক্ষেত্রে পড়বো না সেটা কিন্তু সাজেশন বইয়ে আমি কিন্তু সব বলে দিছি। এবারে সাজেশন বই কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন বই, সব বলা আছে। মানে আপনি পরীক্ষা প্রশ্নের একটা পূর্ণাঙ্গ রূপরেখা, আপনার বিগত বছরের প্রশ্ন কোন বছর কি আসলো না আসলো কিচ্ছু কাটাকাটি করতে হবে না। সাজেশন বইটা আমি মানে পুরো 1.5 মাস সাধনা করে আমি নতুন সাজেশনটা তৈরি করছি আপনাদের। ঠিক আছে? সব ব্যাচেরই। তো যাই হোক, এটা আমরা পড়ছি। এরপরে এই এই প্রশ্নটা আমরা পড়বো না। ঠিক আছে? আমরা শুধুমাত্র এখানে হিসাব বিজ্ঞান তথ্য কি কাকে বলে, হিসাব বিজ্ঞান তথ্য কাকে বলে সেটা পড়ছি। আচ্ছা, এরপরে হিসাব বিজ্ঞান তথ্যের উৎস কি, এটা আমরা পড়বো কিনা আমি একটু সাজেশন বই থেকে দেখি। না, এটা আমরা দেখেন, এটা হ্যাশ চিহ্নিত, এটা আসলে আসতে পারে। মাহমুদা আপা এই ক্লাসের রেকর্ডের শুরুতেই বলছিলেন, যদিও সাউন্ড কম ছিল, আপনারা ওনার কথাটা যদি শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে হ্যাশ চিহ্নিত প্রশ্নগুলো কেন আমাদের পড়া দরকার বা কেন দরকার না, সেটা আপনারা এই আজকের ক্লাসের রেকর্ডের প্রথমেই আপনারা শুনতে পাবেন, আমি নতুন করে আর বলবো না। আচ্ছা, হিসাব বিজ্ঞান তথ্যের উৎস যেটা, এই যেটা, ঠিক আছে, আমরা এক নজর দেখে গেলাম, খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এই প্রশ্নটা কিন্তু পড়ছি, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আমাদের এই এবারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ক্লাসের রেকর্ডে পাবেন। এটা আমরা পড়ছি অলরেডি, প্রথম দ্বিতীয় ক্লাসে পড়ছি, আমরা এটাও পড়ছি। ঠিক আছে? আচ্ছা, এটা পড়ছি। তারপরে হিসাব বিজ্ঞান কাকে বলে সেটাও খুব সুন্দর করে পড়ছি। ডোনাল্ড ডি কিসো এবং কিমেল ওনারা যে সংজ্ঞাটা দিচ্ছেন সেটা আমরা পড়ছি। আচ্ছা, এরপরে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আমাদের পড়া লাগবে কিনা, এটাও হ্যাশ চিহ্নিত প্রশ্ন। ঠিক আছে? আমি সাজেশনে বলছি, আপনারা দেখবেন হ্যাশ। আচ্ছা, আমরা আপাতত পড়ছি না। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এইটা ট্রিপল স্টার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা আসতে পারে আমাদের নবম ব্যাচের জন্য, আমি নবম ব্যাচের পরীক্ষা দিব। এটা আমরা পড়বো 4 নম্বর প্রশ্নটা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আচ্ছা, আর এই পার্থক্যটা আমরা অলরেডি পড়ে ফেলছি। হিসাব বিজ্ঞানের পরিধি এবং সীমাবদ্ধতা, এটাও হ্যাশ চিহ্নিত প্রশ্ন, আপনার পড়তে হবে না প্রাথমিক অবস্থায়। আর প্রথম প্রশ্নটা আমরা পড়ে ফেলছি, তাহলে আমাদের শুধুমাত্র এই 4 নম্বর প্রশ্নটা বাকি আছে। এটা পড়ে আশা করি আমরা আমাদের আজকের হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ করব। দেখেন, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞান আধুনিক ব্যবসা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার এক অপরিহার্য অংশ। এটি শুধুমাত্র আর্থিক লেনদেনের রেকর্ড করার একটি প্রক্রিয়া নয়, বরং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান আর্থিক চিত্র, কর্মক্ষমতা এবং অবস্থান বিশ্লেষণ করা সম্ভব। হিসাব বিজ্ঞান একটি সেবামূলক কার্যাবলী যার মাধ্যমে নির্ভরযোগ্য সঠিক আর্থিক তথ্য প্রদান করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয়। তো যাই হোক, এখানে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কিত আমরা কিছু মৌলিক কথাবার্তা দিয়ে দিলে হবে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ভূমিকাটা আবার পড়ি। দেখেন, হিসাব বিজ্ঞান আধুনিক ব্যবসা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার এক অপরিহার্য অংশ। এটি শুধুমাত্র আর্থিক লেনদেন রেকর্ড করার একটি প্রক্রিয়া নয়, শুধুমাত্র আর্থিক লেনদেন রেকর্ড করার একটা প্রক্রিয়া নয়, বরং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক চিত্র, কর্মক্ষমতা এবং অবস্থান। তার মানে ভূমিকায় আমরা লিখবো যে হিসাব বিজ্ঞান শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন রেকর্ড করার প্রক্রিয়া নয়, এটা আর্থিক চিত্র, কর্মক্ষমতা এবং অবস্থান, প্রতিষ্ঠানের যে অবস্থান সেটা বিশ্লেষণ করে। ঠিক আছে? হিসাব বিজ্ঞানকে আমরা এখানে লিখবো যে একটা সেবামূলক কার্যাবলী যার মাধ্যমে নিখুঁতভাবে আর্থিক তথ্য সংগ্রহ, উপস্থাপন করা সম্ভব হবে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হবে। ঠিক আছে? এই কথাটা আমরা লিখবো ভূমিকায়। আচ্ছা, এরপরে এখানে আমরা 8 মার্কের জন্য 8টা উদ্দেশ্য লিখবো। 1 নম্বর উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ। হিসাব বিজ্ঞান কেন আমরা প্রতিষ্ঠানে ব্যবহার করি, আর্থিক লেনদেনের হিসাবটাকে আমরা স্থায়ীভাবে সংরক্ষণ করব বলে। ঠিক আছে? 1 নাম্বার। আচ্ছা, 1 নম্বরে যা আছে এটাই আমরা লিখবো, কারণ আমরা জানি যে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনটা যাতে
সংরক্ষণ থাকে, সেটার জন্য হিসাব বিজ্ঞানটা। ঠিক আছে, 2 নাম্বার আছে কার্যক্রমের ফলাফল নির্ণয়। আপনি যে আজকে সারাদিন বিক্রয় করলেন, কয় টাকা উৎপাদনে খরচ হলো, কয় টাকা আপনি বিক্রয় করলেন, কয় টাকা লাভ হলো, এটা আপনার দিন শেষে আপনার দরকার। এই জন্য আপনি এই ফলাফলটা নির্ণয় করার জন্যই আপনি হিসাব বিজ্ঞানটা ব্যবহার করছেন। ঠিক আছে, বা হিসাব বিজ্ঞানের প্রয়োগ ঘটাইছেন। তাহলে 1 নাম্বার হলো আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ, 2 নাম্বার হলো কার্যক্রমের ফলাফল নির্ণয়, 3 নাম্বার হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ। দেখেন, একটা হলো কার্যক্রমের ফলাফল আর একটা হলো আর্থিক অবস্থার নিরূপণ। দুইটার মধ্যে পার্থক্যটা কি আমরা একটু পড়ি। দেখেন, একটি প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মূলধন ইত্যাদি বর্তমান অবস্থা বোঝার জন্য উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট তৈরি করা হয়। আর্থিক স্বাস্থ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। আর্থিক অবস্থা বলতে বুঝতে পারলেন কি বলছে 3 নম্বরে। আর কার্যক্রমের ফলাফল বলতে 2 নম্বরে কি আছে, ব্যবসা বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় লাভ ক্ষতি হয়েছে কিনা তা নির্ধারণ করা হিসেবে উদ্দেশ্য, এগুলোকে লাভ লোকসান হিসাব, আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয়। আচ্ছা, কার্যক্রমের ফলাফল বলতে আপনি এখানে লিখবেন লাভ ক্ষতির হিসাব, আয় ব্যয় হিসাব, এই দুটো কথা লিখবেন। ঠিক আছে, আর আর্থিক অবস্থার ক্ষেত্রে লিখবেন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে উদ্বৃত্ত পত্রের মধ্যে শুধুমাত্র যে লাভ ক্ষতি বা আয় ব্যয় সেটা আছে তা কিন্তু না। ব্যালেন্স শিটটা হলো প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থার প্রতিফলন। এখানে কি আছে, যেমন আপনার লাভ লোকসান, আয় ব্যয়ের এটাও একটা এই অংশ থাকবে, পাশাপাশি আপনার মূলধন থাকবে, আপনার প্রতিষ্ঠানে কত লাভ হচ্ছে, কত দায় দেন আছে সেটা থাকবে, প্রতিষ্ঠানে কি পরিমাণ ইকুইটি আছে সেটা থাকবে, সবকিছু মিলাইয়া হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে আর্থিক অবস্থার পয়েন্টে আপনি ব্যালেন্স শিটের কথা লিখবেন, ইংরেজিতে ব্যালেন্স শিট শব্দটা লিখে দিলে স্যারের চোখে পড়বে। আর 2 নম্বরে লিখবেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং আয় ব্যয় হিসাব। ঠিক আছে, এইটা তাহলে দুইটা কিন্তু মনে হচ্ছে এক কিন্তু আলাদা। আচ্ছা, এরপরে 1 নম্বরে কি ছিল, আচ্ছা 1, 2, 3, এই 3টা আমরা একটু আগে পড়ি, তারপরে পরের 5টায় যাব। ঠিক আছে, 3টা মুখস্থ করে ফেলে। আচ্ছা, আমরা এই হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে আজকে এই প্রশ্নটা পড়লে। প্রথম অধ্যায় শেষ করার পরে আমরা কি অন্য একটা বইয়ের প্রথম অধ্যায় ধরবো যেভাবে আমরা সাধারণত পড়ে থাকি, নাকি হিসাব বিজ্ঞানটাই শেষ করব? আপনারা মতামত রাখবেন। মাহমুদ আপা আছেন, জয়া দিদি আছেন, তানজির ভাই, সোনিয়া আপা তো 10ম ব্যাচের, তারপরও উনি সেকেন্ড সেমিস্টার ক্লাসগুলো শুরু থেকে করলে ভালো হবে আপার জন্য। তো সবাই একটু মতামত রাখবেন যে আমরা অন্য একটা বই ধরবো না হিসাব বিজ্ঞানটাই দ্বিতীয় অধ্যায়ে যাব। ঠিক আছে, আপনাদের মতামতের উপর ভিত্তি করে হবে, এটা আপনারা জানাবেন আমাকে। তাহলে দেখেন, আমরা 3টা পয়েন্ট, প্রথম 3টা পয়েন্ট একটু ভালো করে পড়ি। আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ, এখানে কি আছে, প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য আর্থিক লেনদেন সংঘটিত হয় যেগুলো দীর্ঘদিন মনে রাখা সম্ভব নয়, তাই হিসাব বিজ্ঞানের মাধ্যমে এসব লেনদেন জাবেদা এবং খতিয়ানে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে বিশ্লেষণ মূল্যায়নের জন্য অপরিহার্য। তাহলে আমরা এখানে 1 নম্বর পয়েন্ট কি লিখবো আবার পড়ি, আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ। না না শুনতে পেলে অবশ্যই জানাবেন। শোনা যাচ্ছে তানজির ভাই? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন 3 নম্বরে কি বলছে। আচ্ছা, 1 নাম্বার দেখেন, প্রতিষ্ঠানের প্রতিদিন অসংখ্য আর্থিক লেনদেন সংঘটিত হয় যেগুলো প্রতিদিন দীর্ঘদিন মনে রাখা সম্ভব নয়, তাই হিসাব বিজ্ঞানের মাধ্যমে এসব লেনদেন আমরা জাবেদা এবং খতিয়ানে লিপিবদ্ধ করে, 2টা শব্দ আমরা অবশ্যই লিখবো এখানে মনে করে, যেটা হলো আমরা যদি জাবেদা খতিয়ান শব্দটা বাদ দিয়ে লিখি যে তাই এইসব লেনদেন আমরা লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সংরক্ষণ করি, যা ভবিষ্যতে বিশ্লেষণ মূল্যায়নের জন্য অপরিহার্য, তাহলে কিন্তু 1 নম্বর পয়েন্ট খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো জাবেদা খতিয়ান শব্দটা দিতে চাইলে দিবেন, কারণ ভবিষ্যতে এই সব সামনের বিভিন্ন প্রশ্নতে এই শব্দগুলো, এই টার্মগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা হিসাব বিজ্ঞান পড়ার সময় বা যে কোনো অধ্যায় সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে পড়ার সময় আমরা বিভিন্ন টার্ম, অনেক টার্ম গুলোর সাথে পরিচিত থাকবো না আমরা, সেগুলো আমরা বুঝে শিখে তারপরে লাইনটা পড়বো, তা নাহলে আমাদের কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, জাবেদাটা কি, জাবেদাটা ইংরেজি হচ্ছে যেমন খতিয়ান, খতিয়ানটা ইংরেজি লেজার, কিন্তু আমরা জাবেদাটা কি সেটা একটু বুঝবো, তাহলে খতিয়ানটাও বুঝতে পারবো। দেখেন, জাবেদাটা হলো হিসাব রক্ষণে ব্যবহৃত একটা ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আছে আপনার তার একটা ডকুমেন্টসটাই হলো জাবেদা। ঠিক আছে, তো এখানে আপনি বিভিন্ন ধাপ ফলো করে যে হিসাবটা লিখবেন, সেই ধাপের একটা হলো জাবেদা। ঠিক আছে, এই জাবেদার পরে যেটা আসে সেটা হলো খতিয়ান। ঠিক আছে, তো জাবেদা থেকে আপনি যখন তথ্যটা খতিয়ানে স্থানান্তর করবেন, তখন প্রাথমিক তথ্যগুলো জাবেদা থেকে সেকেন্ডারি ডকুমেন্টসে বা লেজারে যাবে।
ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে আমরা চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ব্যালেন্স শিট তৈরি করতে এই জাবেদা এবং খতিয়ানের তথ্যগুলো ব্যবহার করতে পারবো, যেখানে আমরা জানি যে ডেবিট এবং ক্রেডিট যে দুই পাশে লেখা হয়, ঠিক আছে, সেটা দ্বৈত হিসাব পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম, এইভাবে নানান রুলস আছে, সেইগুলো আমরা পর্যায়ক্রমে জানতে পারবো। যারা হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের তারা এগুলো অবশ্যই জানেন ভালো করে। তো এখানে জাবেদা এবং খতিয়ানে আমরা লিপিবদ্ধ করে স্থায়ীভাবে হিসাব রক্ষণ করব, যার ফলে ভবিষ্যতে আমাদের যে কোনো বিশ্লেষণ এবং মূল্যায়নে এটা কাজে লাগবে। 1 নম্বর শেষ। 2 নম্বরে কি আছে? কার্যক্রমের ফলাফল নির্ণয়। আর 3 নম্বরে ছিল প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ। আমরা জানি, আগেই বলছি যে আর্থিক অবস্থার ক্ষেত্রে আমরা ব্যালেন্স শিটের কথা লিখবো, আর কার্যক্রমের ফলাফলের ক্ষেত্রে লিখবো লস এন্ড প্রফিট অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং আয় ব্যয় হিসাব, দুটা। আমরা পড়ি 2 নম্বরটা দেখেন। ব্যবসা বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে যে লাভ লোকসান হয়েছে তা নির্ধারণ করা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। এই লক্ষ্যে লস এন্ড প্রফিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা লাভ লোকসান হিসাব অথবা আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয়। 2টা বাক্য এখানে 2 নম্বরে, ঠিক আছে, লাভ লোকসানের কথা দিয়ে 2টা বাক্য লিখবেন, শেষ। 3 নম্বরে আছে কি? প্রতিষ্ঠান আর্থিক অবস্থা। এখানে আমরা কি লিখবো? আর্থিক অবস্থার কথা যখন আসবে, যখন ব্যালেন্স শিটের কথা লিখবো, তখন আমরা এখানে লিখবো সম্পদ, দায়, মূলধন, নগদ লেনদেন। সম্পদ, দায়, মূলধন, নগদ লেনদেন, ঠিক আছে। এই বিষয়গুলোর যে অবস্থা সেটা বোঝার জন্য আমরা উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট তৈরি করব। এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য কেমন সেটা আমরা জানতে পারবো বা ধারণা লাভ করতে পারবো, ঠিক আছে। প্রতিষ্ঠান ভালো অবস্থানে যাচ্ছে না খারাপ অবস্থানে আছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে 1, 2, 3 মনে থাকবে আশা করি। 4 নম্বরে কি আছে দেখেন? কার্যক্রমের মূল্যায়ন এবং নীতি নির্ধারণের সহায়তা। কার্যক্রম, প্রতিষ্ঠানের যে সার্বিক কার্যক্রম সেটা কোন পথে যাচ্ছে সেটা কিন্তু হিসাব বিজ্ঞান ছাড়া আপনি বুঝতে পারবেন না। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করা। প্রতিষ্ঠানের কাজ প্রতিদিন উৎপাদন হচ্ছে সেটা দেখেই কিন্তু আপনি প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করতে পারবেন না হিসাব বিজ্ঞান ছাড়া, ঠিক আছে। এবং কার্যক্রম মূল্যায়নে যদি দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান ভালো করতেছে না, তাহলে একরকম নীতি, ভালো করতেছে তাহলে একরকম নীতি, অর্থাৎ যে কোনো পর্যায়ের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে সহায়তা করবে হিসাব বিজ্ঞান, ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বরটা বুঝতে পারলাম। 5 নম্বরে আছে আর্থিক লেনদেন সম্পর্কে অবহিতকরণ। আর্থিক লেনদেন এটা সম্পর্কে হিসাব বিজ্ঞান কাকে অবহিত করে? বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, যেমন মালিক পক্ষ, ম্যানেজমেন্টে যারা আছে তারা, পাশাপাশি সরকার, পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা এই কোম্পানির সাথে রিলেটেড, তাদেরকে আমরা তথ্য সরবরাহ করি। তাহলে 4 এবং 5 বুঝতে পারলাম। এরপরে 6 নম্বরে হিসাবের শুদ্ধতা যাচাইকরণ। আমরা ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়া মিল, যখন আমরা শেষ পর্যায়ে ডেবিট এবং ক্রেডিটটাকে মেলাবো, সমতা দেখবো যে ঠিক আছে কিনা, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে হিসাবটা আসলে শুদ্ধ হলো কিনা। প্রতিদিনের আয় এবং ব্যয় আমরা করি না, আমরা লিখি না যে আজকে আমার ইনকাম হচ্ছে এই টাকায়, আপনার ব্যয় হচ্ছে এই টাকা। তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আছে কিনা বা গরমিল আছে কিনা, বা লাভ এটা, ক্ষতি এটা, উৎপাদন ব্যয় এটা, বিক্রি এটা দেখে আমরা যে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করবো, সেটার মাধ্যমে আমরা হিসাবের শুদ্ধতা যাচাই করতে পারবো, নিরীক্ষা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টা আবার পড়ি দেখেন, 4 থেকে 6। আচ্ছা, 4 নাম্বার দেখেন, কার্যক্রম মূল্যায়ন এবং নীতি নির্ধারণের সহায়তা। হিসাব বিজ্ঞানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন করা যায় এবং এর ভিত্তিতে ব্যবস্থাপনাকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করা হয়। তাহলে সহজ কথা, হিসাব বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করা যায়, আর একটা হলো এর মাধ্যমে, এর ভিত্তিতে ব্যবস্থাপনাকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করা হয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, ঠিক আছে। 4 নম্বরটা আমরা বুঝতে পারলাম। 5 নম্বরে আছে আর্থিক লেনদেন সম্পর্কে অবহিতকরণ। আর্থিক লেনদেন কি কি? ক্রয় বিক্রয়, দেনা পাওনা, লাভ লোকসান, নগদ লেনদেন ইত্যাদি সম্পর্কে ব্যবস্থাপনা, বিনিয়োগকারী, সরবরাহকারী অর্থাৎ যাবতীয় স্টেক হোল্ডার যারা আছে সকলের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ, ঠিক না? এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা 4 নম্বরে কি আছে মুখস্থকারী পয়েন্টস গুলো একটু দেখেন। কার্যক্রমের মূল্যায়ন এবং নীতি নির্ধারণের সহায়তা, আর্থিক লেনদেন সম্পর্কে অবহিতকরণ, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা, কার্যক্রমের ফলাফল নির্ণয় করা, আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ। তাহলে 1 নম্বরে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আসলে লিখবো কি? আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ, কার্যক্রমের ফলাফল নির্ণয়,
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা, কার্যক্রমের ফলাফল, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা, আর্থিক লেনদেনের স্থায়ী হিসাব, তিনটা। পরের তিনটা হলো কি, কার্যক্রমের মূল্যায়ন এবং নীতি নির্ধারণ। 4 নাম্বার। 5 নাম্বার হলো আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য সরবরাহ বা অবহিতকরণ। আর 6 নাম্বার হলো আপনার শুদ্ধতা যাচাইকরণ, হিসাব বিজ্ঞানের শুদ্ধতা। হিসাবের সঠিকতা নিরীক্ষণ এবং যাচাই করার জন্য, হিসাবের সঠিকতা নিরীক্ষণ এবং যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিলের ইংরেজি হলো ট্রায়াল ব্যালেন্স। এটা হলো একটু আগে বললাম যেটা ডেবিট এবং ক্রেডিট, এই লাইন দুটো আপনি দেখবেন যে ডেবিট এবং ক্রেডিটের মোট পরিমাণ সমান হয়েছে কিনা। যদি সমান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হিসাব বিবরণী ঠিক আছে, বিশুদ্ধ আছে। এটাই হলো ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? বা ট্রায়াল ব্যালেন্সকে বাংলায় কি বলে? রেওয়ামিল। বুঝতে পারছেন? তাহলে এখানে লিখবো যে হিসাবের সঠিকতা নিরীক্ষণ এবং যাচাই করার জন্য ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয়, হিসাবের গাণিতিক সঠিকতা নিশ্চিত করতে সাহায্য করে। তাহলে আমরা প্রথম তিনটা, পরের তিনটা দিয়ে 6টা, অবশ্যই 6টা পয়েন্টস আমাদের এলোমেলো হবে না, আশা করি 6টাই আমরা লিখতে পারবো। 8 থাকে 2টা, 8 মার্কেট যদি আসে তাহলে অবশ্যই 8টা পয়েন্টস লিখতেই হয়, ঠিক আছে? ভিতরে আপনি ছোট করে দেন পয়েন্টস লেখা, কিন্তু পয়েন্ট গুলো আপনার মিনিমাম 7টা 8টা থাকা উচিত। আমরা হিসাবের ভুল এবং জালিয়াতি প্রতিরোধ এটা দেখি। 1 নম্বর হলো হিসাবের শুদ্ধতা যাচাই। শুদ্ধতা যাচাই আর ভুল ও জালিয়াতি দুটো কিন্তু আলাদা। শুদ্ধতা হলো জালিয়াতি ছাড়া আপনি হিসাব ক্রেডিট ডেবিট করলেন, করার পরে আপনার একটু গরমিল পাওয়া গেল বা গরমিল আছে কিনা সেটা দেখা, এটা হলো ট্রায়াল ব্যালেন্স, এটা এক জিনিস। আর হিসাবের ভুল ও জালিয়াতি প্রতিরোধ এটা আরেক জিনিস। যেমন হিসাব বিজ্ঞানের মাধ্যমে ধরা পড়বে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনো জাল জালিয়াতির আশ্রয় নিল কিনা, বা মালিক পক্ষ কর ফাঁকি দেওয়ার জন্য জাল জালিয়াতির আশ্রয় নিল কিনা, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এবং হিসাব বিশ্লেষণের মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা জালিয়াতি হয়েছে কিনা তা নিশ্চিত এবং প্রতিরোধ করা হিসেবে অন্যতম উদ্দেশ্য। তাহলে 6 এবং 7 এক জিনিস না, আবার 2 এবং 3 এক জিনিস না। মনে হচ্ছে এক জিনিস, কিন্তু আমরা একটু আলাদা করে লিখবো। হিসাবের ভুল এবং জালিয়াতি প্রতিরোধ, এখানে লিখবো কি, দেখেন, নিয়মিত নিরীক্ষা এবং হিসাব বিশ্লেষণের মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা জালিয়াতি হয়েছে কিনা তা চিহ্নিত এবং প্রতিরোধ করা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। তা আশা করি 7 পর্যন্ত আমাদের সবার খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক না? এবার 8 নাম্বার দেখেন, আইনগত এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে। আমরা জানি যে হিসাব বিজ্ঞানটা কেন একটা প্রতিষ্ঠান করে, আইনগত এবং কর সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি আছে, তা না হলে হয়তো অনেক প্রতিষ্ঠান গাফিলতি দেখাতো। যেমন আয়কর আইন, কোম্পানি আইন, ভ্যাট আইন। হ্যাঁ, কোম্পানি আইন, এই কোম্পানি আইনটা, একটা কোম্পানি আইন ছাড়া হতে পারে না, ঠিক আছে? একটা কোম্পানি কিন্তু একটা জীবন্ত সত্তা, মানে মানুষ যেমন একটা সকালে উঠে ঘুম থেকে, হ্যাঁ, মানুষের যেমন একটা ব্যক্তিত্ব স্বাতন্ত্র্যবাদ ফলো করে মানুষ, ঠিক তেমনি ভাবে একটা কোম্পানি কিন্তু একটা আইনগত সত্তা আছে, হয়তো মানুষ না, কিন্তু তার একটা ব্যক্তি সত্তা আছে, আইনগত সত্তা আছে। কোম্পানি কিন্তু চাইলেই মালিক কোম্পানির মৃত্যু ঘটাতে পারে না, কোম্পানি যখন নিবন্ধিত হয়, ঠিক আছে? যেহেতু কোম্পানির মালিক চাইলেই কোম্পানিকে শেষ করে দিতে পারে না, কোম্পানি করার পরে উনি মালিকানা থেকে উনি বহিষ্কৃত হতে পারেন বা উনি মালিকানা ছেড়ে দিতে পারেন, কিন্তু কোম্পানি ধ্বংস করা যাবে না। ধ্বংস করতে হলেও তার কিছু আইন আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু কোম্পানি এরকম, কাজেই কর এবং আইনগত বিভিন্ন নিয়ম নীতি পালন করার জন্য হিসাব বিজ্ঞান বাধ্যতামূলকভাবে করতে হয়, হিসাব বিজ্ঞানের বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করতে হয়। এখানে আমরা আয়কর আইন, কোম্পানি আইন, ভ্যাট আইন অনুসারে সঠিকভাবে হিসাব রক্ষণ করার মাধ্যমে প্রতিষ্ঠান তার আইনগত বাধ্যবাধকতা পালন করতে পারে এবং কর নির্ধারণের সাহায্য পায়। তাহলে কর এবং আইনগত বাধ্যবাধকতা, দুইটা কথা দিয়ে আমরা এই পয়েন্ট লিখে দিব, ঠিক আছে? খুব ছোট্ট ছোট্ট করে প্যারাগ্রাফটা করা, আপনারা আশা করি লিখবেন, এবং 8টা পয়েন্টস যা আছে এই 8টাই লিখবো আমরা, 8টাই সঠিক ভালো মনে করি। এবার দেখেন উপসংহারটা পড়ি। উপরে বর্ণিত উদ্দেশ্যগুলোর মাধ্যমে স্পষ্ট হয়, হিসাব বিজ্ঞান কেবলমাত্র হিসাব রাখার মাধ্যম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, যা প্রতিষ্ঠানের অর্থনৈতিক গতিবিধি নিয়ন্ত্রণে, মূল্যায়নে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আবার পড়ি, হিসাব বিজ্ঞান কেবলমাত্র হিসাব রাখার মাধ্যম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, যা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক গতিবিধি নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে ভূমিকা রাখে। সহজ কথা, ঠিক আছে? তো আমি সমস্ত ভিডিওগুলো, আজকে যে 2টা ভিডিও আমরা একটু গ্যাপ দিয়ে আবার নতুন করে জয়েন করছিলাম, 2টা ভিডিও সহ আগের ভিডিওগুলো সবগুলো প্লে লিস্টে আছে। আপনারা পরিসংখ্যান ইউটিউবে বিক্ষিপ্তভাবে ভিডিওগুলো পাবেন না, কিন্তু এখন এক একটা সাবজেক্টের জন্য এক একটা প্লে লিস্ট, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে, ওখান থেকে আপনারা প্রথমদের সমস্ত ভিডিওগুলো সিরিয়াল মেইনটেইন করে পাচ্ছেন, ঠিক আছে? আশা করি সবাই দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই টেলিগ্রামে মতামত রাখবেন যে আমরা হিসাব বিজ্ঞানী করব নেক্সট দিন নাকি অন্য কোনো সাবজেক্ট ধরবো, ঠিক আছে? এটাই। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।